মনে মনে যদি ডিভোর্স হয়ে যায় তারপরে সইয়ের অপেক্ষা এটা বড় কথা নয়, কিন্তু এই যে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি নিরুত্তাপ হয়ে গেলেন এবং পরস্পরের প্রতি তাদের কোনো আকর্ষণ নেই, এটা যদি মানে মনে করা যাক দৈহিক আকর্ষণ হয়ে থাকে, দৈহিক আকর্ষণের উপর যদি প্রেম প্রতিষ্ঠিত হয় তাহলে সেই প্রেম টেকে না। অনেক ছেলে মেয়ে যারা এইসব কাগজে লিখতে পারতো না তারা নিজের লেখা আপলোড করছে সোশ্যাল মিডিয়ায় এবং তার ফলে তার কিছু নাম ডাক হচ্ছে, সেটা হয়তো ক্ষণস্থায়ী কিন্তু হচ্ছে। আমি আজকে এমন একটি মানুষের পাশে বসে আছি যার পরিচয় যিনি নিজেই তৈরি করেছেন। তিনি আর কেউ নয়, আমাদের সবার প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। নমস্কার স্যার, লাফালাফিতে আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই বলুন, এই গরমে কেমনভাবে দিন কাটাচ্ছেন? একটু কষ্ট হচ্ছে, তবে দিন কেটেও যাচ্ছে, এই হচ্ছে কথা আর কি। আরেকটা কথা যেটা মানে খুবই জানতে ইচ্ছা করছে, এই যে এখন আপনি যেখানেই গিয়ে দাঁড়ান সেখানেই নয় কেউ খাতা পেন এগিয়ে দিচ্ছে, কেউ সেলফি তোলার জন্য দাঁড়িয়ে আছে, কেউ তার প্রিয় লেখককে একবার ছুঁয়ে দেখবে বলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে। ছোটবেলা থেকে কি কখনো এরকম কিছু ভেবেছিলেন যে আমি এমনটা হতে চাই বা এমনটা হবে আমাকে ঘিরে কোনো দিন? না, আমার নিজেকে খুব অপদার্থ বলে মনে হতো। বরাবরই আমি ভেবেছি যে আমার দ্বারা কিছু হবে না, এবং সেটাই বোধহয় আমার কপালে ছিল। তবে শেষ অবধি লেখালেখি যখন শুরু করলাম তখন একটা ক্ষীণ আশা ছিল, যদি ডুবন্ত মানুষ একটা কুটো গাছ আঁকড়ে ধরতে পারে। লেখাতে আমার একটা জিনিস ছিল বরাবরই, সমস্ত মনোযোগ এবং সমস্ত ধ্যানটা লেখায় দিয়েছিলাম। প্রাণপণ চেষ্টা করতাম ভাষাকে বদলে, গল্পের ধারাকে বদলে যদি কিছু করা যায়। এই চেষ্টা আমার এখন এই পরিণত বয়সও আছে। এইটি আমাকে জীবনের নানা রকম ঘাপলাতেও ফেলেছে, আবার কিছু দিয়েছেও, হয়তো খানিকটা পরিচিতি, অনেক পরিচিতি, প্রচুর। তো এই লেখা নিয়ে তো অবশ্যই কথা হবে। তো লেখা নিয়ে আপনি যখন প্রথমেই বললেন তাহলে বলি, মানে এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ার যুগে যেমন প্রচুর লেখালেখির সংখ্যা বেড়েছে, লেখক লেখিকার সংখ্যা বেড়েছে, সেরকম একদিক থেকে এটাও একটা চিন্তার বিষয় যে লেখা চুরিও হচ্ছে। সেইটা নিয়ে আপনার কি মানে মন্তব্য, কি বলবেন আপনি? সোশ্যাল মিডিয়াকে আমি পছন্দ করি। তার একটা কারণ হচ্ছে, অনেক ছেলে মেয়ে একটা সময় বড় কাগজে লেখার সুযোগ পেত না, তো তার আশ্রয় ছিল লিটল ম্যাগাজিন। তো লিটল ম্যাগাজিনের তো তেমন কোনো ইয়ে নেই, মানে দিন দিন কমে যাচ্ছে। অতটা প্রজেকশনটা অত বড় নয়, অনেকের কাছে পৌঁছতো না। সেই দিক দিয়ে সোশ্যাল মিডিয়া অনেক বেশি পাঠক এবং অনেক বেশি কী বলবো অনুরাগীর সংখ্যা সৃষ্টি করেছে। অনেক ছেলে মেয়ে যারা এইসব কাগজে লিখতে পারতো না তারা নিজের লেখা আপলোড করছে সোশ্যাল মিডিয়ায় এবং তার ফলে তার কিছু নাম ডাক হচ্ছে, সেটা হয়তো ক্ষণস্থায়ী কিন্তু হচ্ছে। এটা কিছু খারাপ নয়। এই যে ধরো যদি কেউ 15 মিনিটের জন্য বিশ্ববিখ্যাত হয়, তাও তো সেটা হলো, সেটা তো কম নয়। তো আমার সোশ্যাল মিডিয়াকে একেবারেই খারাপ মনে হয় না। সোশ্যাল মিডিয়ার হয়তো অনেক নেগেটিভ দিক থাকে, সব জিনিসেই সেটা আছে, পজিটিভ ও নেগেটিভ দিক থাকলেও মনে হয় সোশ্যাল মিডিয়া একটা কাজ করছে। সেই কাজটা আমার কাছে মোটেই লঘু বা উপেক্ষা করার মতো বিষয় নয়। একদম। তো এখনকার দিনে এটাও আমরা দেখতে পাচ্ছি যে মানে একজন লেখককে বেঁধে দেওয়া হচ্ছে যে এই সময়ের মধ্যেই আপনাকে লেখা দিতে হবে বা কিছু প্রকাশকরা চাইছে, সেইটা আপনি কিভাবে দেখেন? মানে একজন লেখককে কি এরকম সময়সীমা কি মানে দিয়ে দেওয়া উচিত, বা তার মধ্যে কি লিখতে পারেন একজন লেখক? এখন আমাদের দেশে যে পুজো সংখ্যাগুলো বেরোয়, এই পুজো সংখ্যার একটা টাইম লিমিট থাকে, কারণ একটা শারদীয় সংখ্যা বেরোবে। তো এখন অবশ্য আমাদের আনন্দবাজার গ্রুপ তারা 1 বছর সময় দিয়ে দেয় আগে থেকেই। 1 বছরের মধ্যে হয়তো একটু উপন্যাস লিখতে হবে, এবং সেই 1 বছর সময়টা কম নয়, অনেকটাই সময় দেওয়া হয়।
এটা হচ্ছে একটা টাইম বাউন্ড ব্যাপার, কিন্তু এমনিতে লেখককে যে একটা সবাই বলছে যে অত দিনের মধ্যে দিতে হবে এমন নয়। তবে আমার যেরকম খুব গেতো লেখক, আমি খুব অলস, আমাকে সময় দেওয়া হয়, কারণ সময় না দিলে আমি লিখতে পারি না। তো যে কারণে যখন টাইম লিমিট পার হয়ে যাওয়ার পরে আমি লেখাটা হয়তো দিই। তো সেটা হয়তো সিনিয়র হয়ে যাওয়ার ফলে এটা হয়েছে, কিন্তু তরুণ লেখকদের ওরকম টাইম বেঁধে দেওয়া হয়। তো বিদেশে সেটা নেই, বিদেশে সেরকম কোনো ব্যাপার নেই, লেখকরা ইচ্ছে মতো লেখেন, সারা জীবনে হয়তো 10-12টা উপন্যাস লিখলেন। কিন্তু আমাদের দেশে লেখক অনেক বেশি লিখতে হয়, টাকার জন্যও লিখতে হয়, তাগিদে লিখতে হয়। তো যাই হোক, জসমিন দেশে যাওয়া আছে আরও। তবে এখনকার দিনে কিন্তু এই কথাটাও কোথাও না কোথাও শোনা যায় যে মানে একজনকে হঠাৎ করেই বলে দেওয়া হয় যে 2 লাইন লিখলেই কবি হওয়া যায় না। এই লেখাটা মানে এই কথাটা এখনকার দিনে শোনা যায়। তো আপনার কি মনে হয় যে একজন লেখক হতে গেলে কি কি বৈশিষ্ট্য থাকা তার মধ্যে জরুরি? প্রথম কথা, নিজস্বতা থাকতে হবে, তার নিজস্ব একটা শৈলী থাকতে হবে, যাকে সিগনেচার বলি আমরা। যার লেখা পড়ে মনে হবে, নাম না দেখেও বলে দেওয়া যাবে যে এটা অমুকের লেখা। সেই রকম একটা নিজস্ব শৈলী তৈরি করতে না পারলে সে লেখক গ্রুপের লেখক হয়ে যাবেন, আর অন্যান্য লেখকের সঙ্গে তাকে তফাৎ করা যাবে না। তো এইটা করা খুব মুশকিল। নিজের বৈশিষ্ট্য অনুযায়ী একটা গদ্যভঙ্গি বা একটা স্টাইল তৈরি করা, এটা একটা লেখকের জীবনে সবচেয়ে কঠিন কাজ, ভীষণ কঠিন কাজ। এইটা করতে পারলে সে লেখকের একটা সিগনেচার তৈরি হয়, তার একটা আলাদা পার্সোনালিটি তৈরি হয়, ব্যক্তিত্ব তৈরি হয়। সব লেখককেই এটা করতে হয়। তো এটা সবাই পেরে ওঠেন না, এটা ঠিকই, কেউ কেউ পারেন, কেউ কেউ পারেন না। তো এর জন্য সাধনাটা যা করার সেটাই করতে হয়। লেখকের সাধনা হচ্ছে এইটাই। হ্যাঁ, অবশ্যই লেখালেখির জন্য তো সাধনা করতেই হবে, এবং লেখা মানেই অনেক কঠিন বিষয়টাকে ভেবে ভেবে লিখতে হচ্ছে। সেদিক থেকে বলতে গেলে এটা জানতে খুব ইচ্ছে করছে যে আপনি তো প্রচুর শিশুদের জন্যও লিখেছেন। এবার কি হয়, একটা জিনিস আমরা যখন বড়দের জন্য লিখি, কোথাও না কোথাও বড়দের জন্য লিখতে গিয়ে আমাদের হয়তো এটা মাথায় রাখতে হয় না যে একদম পুরো প্রমিনেন্ট করেই সেই বাক্যটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য লিখতে হবে। মানে বড়রা বুঝতে পারে এটা নেপথ্যে কি আছে বা থাকতে পারে, কিন্তু শিশুদের ক্ষেত্রে তো সেটা কাজ করে না। শিশুদেরকে একদম বুঝিয়ে বলে দিতে হয়। সেক্ষেত্রে বড়দের পাশাপাশি আপনি যখন শিশু সাহিত্যও লিখছেন বা লিখেছেন, শিশু সাহিত্য লেখাটা কতটা কঠিন বলে আপনার মনে হয়েছে? দেখো, দুটো ভাগ আছে, একটা হচ্ছে শিশু সাহিত্য, একটা হচ্ছে কিশোর সাহিত্য। শিশু সাহিত্য ধরো 5, 6, 7, 8 বছর বয়স পর্যন্ত বা 10 বছর বয়স পর্যন্ত শিশু সাহিত্য ঠিক আছে। তারপরে 15, 16 এই পর্যন্ত যে কৈশোরকাল, তার জন্য লেখাটা একটু আলাদা হয়। একদম শিশুদের জন্য লেখা কঠিন। সেই জন্য ওরা পিক পছন্দ করছে, ওই ধরনের কার্টুন পছন্দ করছে। তো পিকের গল্প তো খুব সহজ সরল, কিছু গল্পই বলতে গেলে নেই। কিন্তু আমি দেখতাম আমার নাতনি সেই পিক খুব মনোযোগ দিয়ে দেখে বা উল্টে পাল্টে দেখে, খুব মজা পায়। আমি ভাবতাম যে কী করেও মজা পায়, এটা তো কিছু নেই, তো গল্পই নেই। তা আবার যখন সে বড় হলো তখন আর পিক পড়ে না, তখন পিক ছেড়ে দিয়ে অন্যরকম পড়তে শুরু করলো। এখন যখন 10 বছর বয়সে সে উপন্যাস পড়ছে, বাচ্চাদের উপন্যাস পড়ছে। কাজে এখানে দুটো ভাগ, একটা হচ্ছে শিশু সাহিত্য, একটা হচ্ছে কিশোর সাহিত্য। আমাকে তুমি কিশোর সাহিত্যিক বলতে পারো। সেক্ষেত্রেও বা সেটা কেমন ছিল, মানে কতটা? ধরো একটা গল্প, একটা সায়েন্স ফিকশন দেখলাম, এই সায়েন্স ফিকশনটা একটা বাচ্চা বুঝবে না, কিন্তু একটা কিশোর বুঝবে। সে খানিকটা সায়েন্স পড়েছে বা খানিকটা জানে কি ব্যাপারটা। একদম। সুতরাং আর গল্পের অনেক কিছু আছে যেগুলো একদম বাচ্চারা বোঝে না। আর যেরকম মনে করো গুপ্তধন কি জিনিস বা রকেট কি জিনিস, বা অনেক রকম আছে, অনেক রকম শব্দ আছে। ওদের বাচ্চাদের মন একদম একরকম, আর কিশোরদের মন অন্যরকম একটা ম্যাচুর হয়ে যায়। সুতরাং আমাকে শিশু সাহিত্যিক বলা যাবে না, আমাকে কিশোর সাহিত্যিক বলতে পারো। তো আপনি কথা বলতে বলতে কার্টুনের কথা বললেন, তো
আপনার তো বোধহয় টম অ্যান্ড জেরি খুব পছন্দের, এখনো দেখেন সময় পেলে? হ্যাঁ হ্যাঁ, আমি টম অ্যান্ড জেরি থেকে শুরু করে সবই ভালোবাসি, এমনকি যেগুলো অ্যাডাল্ট কমিক স্ট্রিপ আছে আচ্ছা, সেগুলো খুব পছন্দ করি। মানে দেখা হয় এখনো? এখন আর পাই না হাতে, কেননা এখন সময়ও কমে গেছে অনেক, হ্যাঁ, ফলে এত সময় পাই না যে লেখা পড়বো বা কমিক্স দেখবো। হাতে পেলে পড়ে ফেলি বা দেখে ফেলি। এই যে এত জনপ্রিয়তা, এই জনপ্রিয়তার প্রথম যখন শুরু হয়েছিল, লেখালেখির জন্য যখন প্রথম পুরস্কার পেলেন, সেই অনুভূতিটা কেমন ছিল? প্রথম পুরস্কার পাওয়ার অনুভূতি তো ন্যাচারালি খুব ভালো। হ্যাঁ, সেটা সাংঘাতিক একটা ভেতর থেকে একটা উত্তেজনা, একটা কী বলবো, প্রাপ্তির আনন্দ। তারপরে এটা আস্তে আস্তে সয়ে গেল, কারণ একে এত নানা রকম পুরস্কার পাওয়ার পর স্বাভাবিক। সেটা একটুখানি মানে আর সেটা উত্তেজক রইল না আর। প্রথম দিনের অনুভূতির মতো রইলো না বলা যেতে পারে। ন্যাচারালি সেটা তো খুব স্বাভাবিকভাবেই। তো এই অনুভূতি নিয়েই যখন কথা হচ্ছে, তাহলে একটা কথা বলি যে আপনার অনেক বিখ্যাত বিখ্যাত উক্তি আছে, তার মধ্যে অন্যতম একটি বিখ্যাত উক্তি হচ্ছে যে আমি যে তাকে ভালোবাসি তা ওর রূপের জন্য নয়, গুণের জন্যও নয়, ভালো না বেশে থাকতে পারি না বলে বাসি। তো আপনার কি মনে হয় এখনকার যুগে এই এই সময়ে দাঁড়িয়ে মানে শুধু ভালোবাসার জন্য কি কেউ ভালোবাসে? মানে সেই নিঃস্বার্থ ভালোবাসা দেখা যায়? একেবারেই নয়, দেখা যায় না। আজকাল ভালোবাসা শব্দটা শুধু আছে, ভালোবাসা জিনিসটা নেই। সেটা আমরা খুব অনুভব করি যে এখন ভালোবাসাটা এত ধৈর্যহীন একটা মানে একটা পথে দাঁড়িয়ে আছে, দুদিকেই খাদ, এদিকেও টলমল ওদিকেও টলমল, পদ্মপত্র জলের মতো। এখন ভালোবাসাটা হয়তো একটা কী বলবো, একটা আবেগ থেকে প্রথম এলো আবেগ, তারপরে সেটা ভাটিতে নেমে গেল, তারপরে আর লোকটাকে ভালো লাগলো না। আমার স্বামী স্ত্রীর মধ্যে আজকাল সম্পর্কটা এত ভঙ্গুর হয়ে গেছে যে আছে কি নেই, কবে সম্পর্ক ভেঙে যাবে, আমরা সবসময় শঙ্কায় থাকি। খুব ঘটা করে বিয়ে হলো, ইটালিতে বিয়ে হলো, সুইজারল্যান্ডে বিয়ে হলো, কী বলে মানে চাকচিক্যের ভিড়ে, মানে ডেস্টিনেশন, হ্যাঁ, ডেস্টিনেশন ওয়েডিং, সেসব হলো। তারপরে দেখা গেল 2 বছর পরে কত টাকা খরচা করে যে বিয়ে, সেই বিয়ে ভেঙে চৌচির হয়ে গেল। তো এইটা আমাদের কাছে খুব একটা বেদনাদায়ক ব্যাপার। যারই বিয়ে ভাঙুক, আমার মনে হয় যে সমাজের যেন ভিতটা টলমলে হয়ে গেল। কারণ বিবাহের উপরে, দাম্পত্যের উপরে পরিবার, পরিবারের উপর সমাজ, সমাজের উপর রাষ্ট্র, ভিতটা হচ্ছে পরিবার। এই ভিতটা যদি নড়বড়ে হয়ে যায়, সমাজ এবং রাষ্ট্র কিন্তু নড়বড়ে হয়ে যাবে। এই যে বিচ্ছেদের কথাও বললেন, বিবাহ বিচ্ছেদের, তো এখন তো একটা সই করলেই বিচ্ছেদ হয়ে যায়। সেক্ষেত্রে কি মনে হয় যে একটা সইয়ের ওপর সম্পর্ক এরম ভাবে, মানে একটা সম্পর্ক তৈরি করতে তো অনেক সময় লাগে? সইটা তো ফর্মাল ব্যাপার, তার আগে তো মনে মানসিক ডিস্টেন্সটা তৈরি হয়ে গেল। ডিভোর্স হওয়ার আগে তো ডিভোর্স হয়ে গেল, মনে মনে যদি ডিভোর্স হয়ে যায়, তারপরে সইয়ের অপেক্ষায় এটা বড় কথা নয়। কিন্তু এই যে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি নিরুত্তাপ হয়ে গেলেন এবং পরস্পরের প্রতি তাদের কোনো আকর্ষণ নেই, এটা যদি মানে মনে করা যাক দৈহিক আকর্ষণ হয়ে থাকে, দৈহিক আকর্ষণের উপর যদি প্রেম প্রতিষ্ঠিত হয়, তাহলে সে প্রেম টেকে না। এই দৈহিক আকর্ষণটা প্রেমের মূল জিনিস নয়। আপনার কাছে কি প্রেম আর ভালোবাসা দুটো আলাদা জিনিস? প্রেম হচ্ছে যেটা, সেটা হচ্ছে অনেক উঁচু জিনিস, ঈশ্বরের সঙ্গে হয়, মানুষের সঙ্গে মানুষের প্রেম হয় না। এখন যেটা হয় সেটা হচ্ছে আকর্ষণ, আর পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে, সে তো ন্যাচারালি স্বামী স্ত্রী, নারী পুরুষের আকর্ষণের বোধে। তার উপরেই এখনকার প্রেমের যেটা আমরা প্রেম বলি আর কি, সেটা প্রতিষ্ঠিত। প্রকৃত প্রেম হচ্ছে ধরুন কৃষ্ণের প্রতি আধারিত প্রেম। তা সেসব প্রেম তো আর এটা নয়, এটা হচ্ছে যে নিছক শারীরিক আকর্ষণ। একজনকে ভালো লাগলো, কিছুদিন ভালো লাগলো, তার মনে হয় তোমাকে পছন্দ হচ্ছে না। কী প্রেম বলবো, কী করে ভালোবাসা কী করে বলবো? মানে শুনতে শুনতে মুগ্ধ হয়ে যাচ্ছি, যত শুনবো তত মনে হবে আরও শুনি। তো মানে অনেক কিছুই হচ্ছে, বিবাহ বিচ্ছেদ, অনেক কথা। আরেকটা কথা যেটা হচ্ছে, মানে লেখার ক্ষমতা থাকলেই কি লেখক হওয়া যায়? কি মনে করেন?
না, লেখক হওয়ার প্রবণতা থাকাটা ভালো, তাগিদ থাকাটা ভালো, অনুপ্রেরণা দরকার নেই, লেখক তাগিদ থেকে লেখে। সবচেয়ে বড় কথা হচ্ছে শব্দ নিয়ে, ভাষা নিয়ে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, প্রচণ্ড পরিশ্রম, শব্দ খুঁজতে হবে। যে কোনো শব্দের সঙ্গে যে কোনো শব্দ বসালে হবে না, সিনট্যাক্স তৈরি করতে হবে নিজস্ব ধারায়। তো এর জন্যই যা খাটনি, পরিশ্রম। এবং তারপরে তুমি যা দেখছো, যা তোমার মনের মধ্যে স্থিত রয়েছে, তোমার সাবকনশাসে রয়েছে, তোমার কনশাস মাইন্ডে রয়েছে, তোমার স্মৃতিতে রয়েছে, সেগুলোর সম্যক ব্যবহার। সবসময় তুমি সব কিছু ব্যবহার করতে পারবে না। আর কোনো মতলব নিয়ে লিখলে হয় না যে আমি আজকে এই, ধরো কেউ একটা ধর্ম নিয়ে লিখছে, বা কেউ নাস্তিকতা নিয়ে লিখছে, কেউ একটা বাদ নিয়ে লিখছে, সাম্যবাদ নিয়ে লিখছে, বা কোনো একটা বাদ নিয়ে লিখছে। এইখানে প্রচারমূলক হয়ে যায় সাহিত্য সেখানে। তো এই বাদটা যদি তোমার একেবারে তোমার প্রকৃতির মধ্যে ঢুকে যায়, তোমার যদি সেটাই ভেতরে তোমার মনটাকে যদি একদম সম্পূর্ণ সম্মোহিত করে রাখে, তবে সেটা নিয়ে লেখা যায়। যেরকম সাম্যবাদ দিয়ে লিখেছেন ম্যাক্সিম গোর্কি, অসাধারণ লিখেছেন। ও তারপরে আবার এই সাম্যবাদ যে লেখা হয়েছে সেগুলো সবই আবর্জনা, কিছু হয়নি। এখনকার দিনে দাঁড়িয়ে তো মানে এখনকার যুগের বাবা মারা বিশেষত এই যে শিল্পী আমরা একজনকে বলি, এবং শিল্প নিয়ে যদি এগোতে চায় বাচ্চারা, মানে সে আঁকাআঁকি হোক, লেখালেখি হোক, গান বাজনা যাবতীয় যা কিছু, বাবা মারা সেই দিকে অতটা যেতে দেন না। মানে পড়াশোনাটাই বেশি ফোকাস পড়াশোনা তো দরকারই, কিন্তু শিল্পের দিকে অতটা, যে শিল্প নিয়েই যে কেরিয়ার তৈরি করবে, সেইটা অতটা বাবা মারা রাজি হন না, বেশিরভাগ বাবা মারা। সেক্ষেত্রে আপনি কি বলবেন? না, আজকালকার বাবা মারা একটু পারমিসিভ হয়েছেন, নানান প্রচার হচ্ছে, তো নানা রকম হওয়ার পরে এখন বাবা মাদের একটু চৈতন্য হয়েছে যে ছেলে মেয়ে যা করতে চায় সেটাকেই তাকে প্রশ্রয় দেওয়ার একটা প্রবণতা এখন এসছে কিছুটা, সবটা নয়, এসছে। বাবা মা কী চায়? বাবা মা চায় ছেলে রোজগারপাতি করুক, এবং মেয়ে ভালো করে লেখাপড়া করুক, বা গান শিখুক, বা কিছু একটা হোক, ফেমাস হোক, এটা চায়। কিন্তু অন্তত নিজের রুটির ব্যবস্থাটা করুক, যেন খেতে না পেয়ে না মরে, সেরকম ব্যবস্থাটা তার প্রথম চায়। তারপরে ছেলের মধ্যে গানের প্রতিভা থাকে, আঁকার প্রতিভা থাকে, বা লেখার প্রতিভা থাকে, খেলার প্রতিভা থাকে, সেগুলোকে আজকাল মা বাবারা ক্রিকেটের মাঠে নিয়ে যায় ছেলেকে, সৌরভ গাঙ্গুলি ও সচিন তেন্ডুলকার তৈরি করার জন্য, বা শ্রেয়া ঘোষাল তৈরি হবে বলে তারা হয়তো গান শেখাতে নিয়ে যায়। সবাই তো হয় না, কিন্তু এটা ঠিকই যে ছেলেমেয়েদের মা বাবারা আজকাল একটু কনসাস হয়েছে। এখন যত দিন যাবে ততই ছেলে মেয়ের প্রবণতা দেখে মা বাবারা সিদ্ধান্ত নিতে চেষ্টা করবেন। তবে এটা মনে রাখতে হবে যে সবাই সব কিছু হয় না, সবাই সচিন তেন্ডুলকর হবে না, সবাই শরৎচন্দ্র হবে না, বা সবাই হেমন্ত শ্রেয়া ঘোষাল হবে না। এখনকার দিনে কি বাচ্চাদের মধ্যে কোথাও এই যে পড়ার একটা প্রবণতা বা শোনার একটা প্রবণতা, একটা কিছু হচ্ছে সেখানে আমি বসে, ধরুন আমি 10-15 মিনিট বা 1 ঘন্টা 1 মিনিট শুনবো, সেই প্রবণতাটা কি কোথাও না কোথাও কমে যাচ্ছে? সেটা আমার খুব একটা মনে হয় না। বাচ্চারা আজকাল ঠিকই যে তারা হয়তো একটা উল্লোড়বাজ হয়েছে, নানা রকম তারা করে, পার্টি টার্টি করছে বা করছে, তো তা সত্ত্বেও তারা কোনো ভালো জিনিস হলে শোনে। আমি তাদের মধ্যে তুমি জোর করে যদি তাকে কীর্তন শোনাতে বসাও, তার ভালো লাগবে না। তুমি তাকে একটা ভালো গান শোনাতে বসাও, তার পছন্দ মতো, তারা সে শুনবে একদম। বা যদি তাকে তুমি তেমন কোনো মোটিভেটেড কিছু শোনানো, তার যদি ভালো লাগে তাই শুনবে, উপদেশ শুনবে না। উপদেশ শুনতে তার ভালো লাগে না, বাবা উপদেশ দিয়ে তার বিরক্তি আসে। উপদেশ দিয়ে হয়ও না, দৃষ্টান্ত স্থাপন করতে হয়। তুমি সত্য কথা বলবে বলে মা বাবা হয়তো ছেলে কার মনে দিলেন, কিন্তু মা বাবা নিজেরাই সত্য কথা না বলেন, তাহলে ছেলেপুলে তো সত্য কথা বলা শিখবে না। সে ছেলেপুলে দেখে মা মিথ্যা কথা বলছে, বাবা মিথ্যা কথা বলছে, বাবা ঘুষ খাচ্ছে, তাহলে সে কী করে সৎ হবে? সুতরাং দৃষ্টান্ত দেখে মানুষ শেখে, উপদেশ থেকে শেখে না।
তো আপনি তো আপনার তো অগুন্তি বই, তো আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার প্রিয় লেখককে, আপনি কি বলবেন? আমার প্রিয় লেখক তো অনেক। তবু মানে যদি 1 নম্বরে কাউকে রাখতে বলা হয়? দেখো, আমার জীবন শুরু হয়েছিল বঙ্কিম পড়ে। আমার লেখালেখির অনুপ্রেরণা হচ্ছেন বঙ্কিম। প্রথম যখন বঙ্কিম পড়ে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। বঙ্কিম তো প্রথম বলতে পারো গুরু। তারপরে একটু বড় হওয়ার পর রবীন্দ্রনাথ তো আছেনই, রবীন্দ্রনাথের কথা বাদ দিলাম, শরৎচন্দ্র বিভূতিভূষণ আছেন, জীবনানন্দ দাশ আছেন, সতীনাথ ভাদুড়ী আছেন, তারপর ডস্টয়েভস্কি, টলস্টয়, শেখব, গোগোল। মানে লিস্ট শেষ হওয়ার নয়। হ্যাঁ, তারপরে ধরো কামু আছেন, কাফকা আছেন। আচ্ছা। হ্যাঁ, তো এবার আরও অনেকে আছেন, মানে বলে শেষ করা যাবে না। আপনার এতগুলো বইয়ের মধ্যে আপনার কোনটা পছন্দের, মানে নিজের কোন লেখাটা পছন্দের? পছন্দ অপছন্দের কথা একদম বাদ দাও, কারণ আমি নিজের কষ্ট করে লিখি, তারপরে আর পছন্দের ব্যাপারটা মাথায় থাকে না। হয় না যে এই লেখাটা মানে লেখার পর মনে হলো মানে একটা কিছু মানে এরকম হয় তো যে কি লিখে ফেললাম আমি, এটা অনেক সময় হয় না পরে এই অনুভূতিটা? না, বেশিরভাগ লেখা পড়েই আমার মানে লেখার পর বিরক্তি আসে, বুঝতে পারি না কীরকম হয়েছে। লোকে পড়ার পর ভালো বললে তখন বুঝতে পারি হয়তো একটুখানি উতরেছে, এটাই হয় আমার। তবে একটা বই সম্পর্কে আমার দুর্বলতা আছে, সেটা ভালো বলবো না, সেটা ছেলেবেলার কথা আছে, আমার দাদুর কথা আছে। আচ্ছা। সেই বইটা তো উজান। উজান বলতে আমার দাদুর কথা আছে, আমার ছেলেবেলার কথা আছে, বাবা সিংহের কথা আছে। সেই বইটার প্রতি বড় দুর্বলতা আছে বলতে পারো। মানে পুরনো কিছুতে হ্যাঁ, বারবার আমার ফিরে যান। নিজের বাল্যকালটা খানিকটা ধরা আছে বলে বুঝতে পেরেছি। ওই বইটাকে আমার প্রতি দুর্বলতা ফিল করি, আর কিছু না। তো অনেকক্ষণ কথা বললেন, খুব ভালো লাগছে, এবং কি বলবো মানে মনে হচ্ছে যে না আরও চালিয়ে যাই, কিন্তু একটা তো সময়সীমা আছে। শেষ করব যেটা দিয়ে, সেটা হচ্ছে আপনি তো অনেক মানে কি বলবো অনেক আগে থেকে জীবনকে দেখেছেন বা এখনও দেখছেন। অনেক আগের যেটা ছিল, যেটা পুরনো, তারপরে অনেকগুলো ধাপ আপনি পেরিয়েছেন। এখন এই সময় এসে আপনার কাছে জীবনের সংজ্ঞাটা ঠিক কী? জীবন আমার মনে হয় যে এক্সিস্টেন্স, এটাই একটা ম্যাজিক, জাদুবিদ্যার মতো। যে আমাদের চেতনা, এই চেতনাটা কোত্থেকে এলো আমরা জানি না, এই চেতনাটাই কিন্তু একটি জাদু, একটা অদ্ভুত ধরনের ম্যাজিক। এই যে আমি সব কিছু ফিল করছি, দেখছি, অনুভব করছি, এই চৈতন্যটা তো আমি বলতে পারি আমাদের একটা লটারি পাওয়ার মতো। এই চৈতন্য যে পেয়েছি, যিনি আমাকে চেতনা দিয়েছেন তার কাছে আমি কৃতজ্ঞ। এই চেতনা দিয়ে আমি আমার জীবনকে উপভোগ করছি, তার মধ্যে ভালো আছে, মন্দ আছে, সবই আছে, কিন্তু এই জীবনটা যে পরোপভোগ্য সে মানুষ বুঝতে পারে না। কেননা যে বলা আছে যে এক অমৃত থেকেই জীবন শুরু হয়েছে, কিন্তু মানুষটা বুঝতে পারে না। মানুষ সেই জীবনের সময়টাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু এই প্রতি পদে পদে যে বিস্ময় আছে, যে যার কাছে, এটাই তো একটা অদ্ভুত। অনেক চেতনা পেয়ে গেছি, এটাই তো আমার কাছে ভয়ঙ্কর মনে হয়, সাংঘাতিক জিনিস। আমার কাছে জীবন, আয়ুষ্কাল খুব মূল্যবান। এই ব্যক্ত জীবন, তার জন্য ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ বোধ করি। খুব ভালো লাগলো স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং এতক্ষণের কথাবার্তা শুনে নিশ্চয়ই আশা করি আপনারা বুঝতে পারলেন, এবং শেষে এটাও বুঝতে পারলেন যে জীবন কতটা মূল্যবান। তাই জীবনকে ভালোবাসতে শিখুন, জীবনকে ভালোবাসতে শেখান। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।